আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য 2023 সালের একদম নতুন একটি ড্রামা নিয়ে হাজির হয়েছি। আর এই ড্রামার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই ড্রামার শুরুতে আমরা আমাদের হিরো জিনকে দেখতে পাই। জিন ছিল একজন ফেমাস লয়ার। সে আজ পর্যন্ত কোনো কেসই হারেনি। তবে এখন জিন যে মামলাটা নিয়ে লড়ছিল সেটার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট সে তার লকারে রাখতে চায়। আর এই ডকুমেন্টগুলো তার এই কেসটা জেতার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু যখন সে লকারে পাসওয়ার্ড দিতে থাকে তখনই সে দরজা খোলার সাউন্ড শুনতে পায়। এই জন্য সে লকারটি খোলা রেখে দরজার দিকে যেতে শুরু করে। তখনই এখানে আলো জ্বলে ওঠে আর আমরা দেখতে পাই একটা মেয়ে অনেক পুরনো দিনের পোশাক পরে তার বাসায় চলে এসেছিল। আর এই মেয়েটা হলো আমাদের ড্রামার মেন হিরোইন, যার নাম ছিল লিনা। এখানে সে লিনা ভাবতে শুরু করে, আমি এখন কোথায় এসে পড়লাম? এই জায়গাটা তো দেখতে অনেক বেশি আজব লাগছে। এদিকে জিন বুঝতে পারে তার ঘরে কেউ একজন ঢুকেছে। এই জন্য সে ভাবতে শুরু করে, নিশ্চয়ই কেউ আমার এভিডেন্স গুলো চুরি করার জন্য এসেছে। অন্যদিকে লিনা তো লকারের পাশেই দাঁড়িয়ে ছিল। যখনই সে এই লকারের পাসওয়ার্ড বাটনে চাপ দেয় তখনই পিছন থেকে জিন তার মাথায় আঘাত করে, যার ফলে সে লকারে গিয়ে বাড়ি খায় এবং লকারটি লক হয়ে যায়। এদিকে জিন ভাবে এই মেয়েটা নিশ্চয়ই প্রমাণগুলো চুরি করতে এসেছিল। যাই হোক, এদিকে তো প্রমাণগুলো লকারের ভিতরেই ছিল আর এই লকারটি এখন উল্টাপাল্টা চাপ লেগে লক হয়ে গিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি লিনা টাইম টেবিল করে এখানে এসে পড়েছিল। আসলে সে তো 1500 বছর আগের একটি গ্রামে থাকতো আর সেখানে মাস্টার ওল্ডসি ছিল গ্রামের রাজা। এমনকি সে লিনাকে অনেক ভালোভাবে ট্রেনিং করিয়েছিল। কিন্তু এই গ্রামের দ্বিতীয় মাস্টার হিনসু জোর করে অন্য গ্রামের ছেলের সাথে লিনাকে বিয়ে দিতে চায়। এই জন্য লিনা তার কাছ থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে থাকে। তখনই সে একটি বক্স দেখতে পায় আর এই বক্সটা খোলার সাথে সাথে সে এখান থেকে গায়েব হয়ে বর্তমানে জিনের বাসায় চলে আসে। যাই হোক, তারপর লিনা যখন চোখ খুলে তখন সে নিজেকে একটু হসপিটালে দেখতে পায়। এখানে জিন তাকে জিজ্ঞাসা করে, তুমি যে ওই লকারটি বন্ধ করেছো, তুমি এটার পাসওয়ার্ড বলো। এখানে লিনা তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যা দেখে জিন বলে, আমার কাছে কিন্তু তোমার এসব উল্টাপাল্টা কথা শোনার কোনো সময় নেই। তুমি তাড়াতাড়ি আমাকে পাসওয়ার্ডটা বলে দাও, তা না হলে আমি কিন্তু তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। লিনা বলে, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। লিনার মুখে এই কথাটা শুনে জিনও অনেকটা রেগে যায়। তবে তখনই লিনা খেয়াল করে তার পরনের কাপড়গুলো চেঞ্জ হয়ে গিয়েছে, যা দেখে সে জিনকে বলে, তোমাদের কি কোনো লজ্জা নেই? তোমরা কিভাবে আমার কাপড়গুলো চেঞ্জ করতে পারলে? তোমরা সবাই খারাপ লোক, আমি তোমাদের একজনকেও ছাড়বো না। এই বলে লিনা ক্যারাতে স্টাইলে তাদের সাথে ফাইট করতে চায়, যা দেখে জিন আর তার সাথে থাকা ফ্রেন্ড অনেক অবাক হয়ে যায়। এখানে তারা বুঝতে পারে এই মেয়েটার সাথে মারামারি করার মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। এই জন্য জিন এখান থেকে রেগে বেরিয়ে যায়। তারপর এখানে ডক্টর আসে আর লিনকে ইশারার মাধ্যমে সবকিছু বোঝায়। লিনও ডক্টরের কথা বুঝতে পারে। তারপর ডক্টর জিনকে বলে, এই মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন এই মেয়েটা শর্ট টাইম মেমোরি লস রোগী হয়ে গিয়েছে। জিন ভাবতে থাকে, তাহলে আমি এখন কি করব? আমার তো এই মেয়েটার কাছ থেকে লকারের পাসওয়ার্ডটা জানতেই হবে। এই জন্য জিন ডক্টরকে বলে, তাহলে আমরা এখন তাকে নিয়ে কি করব? ডক্টর বলে, তাকে সেখানেই নিয়ে যান যেখানে সে মাথায় আঘাত পেয়েছিল, তাহলে সে হয়তো তার স্মৃতি ফিরে পাবে। এখানে জিন বেচারা তো অনেক বাজেভাবে ফেসে যায়, কারণ সে তখন মেয়েটাকে কোথাও যেতেও দিতে পারবে না, কারণ তার থেকে যে লকারের পাসওয়ার্ডটি নিতেই হবে। তারপর লিনা বাহিরে এসে এখানে আধুনিক পরিবেশ দেখে তো অনেক অবাক হয়ে যায়, কারণ 1500 বছর আগে তো আর এসব কিছু ছিল না। তবে তার প্রধান মাস্টার তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলেছিল। যাই হোক, তারপর লিনা জিনকে বলে, আমাদের পিছনে থাকা গাড়িটা তো তোমার গাড়ি থেকেও বড়, তার মানে তুমি এতটাও বড় লোক না। এই বলে লিনা গাড়িতে এসে বসে, কিন্তু এর আগে তো সে কখনোই গাড়িতে চড়েনি, এই জন্য সে গাড়িতে বমি করে দেয়। তারপর রাস্তার মাঝখানে জিনকে গাড়ির জন্য জরিমানা দিতে হয়, কারণ লিনা গাড়িতে সিট বেল্ট লাগায়নি, যার জন্য জিন নিজেই লিনাকে সিট বেল্ট লাগিয়ে দিয়ে বলে, এবার তোমার মুখটা বন্ধ রেখে বসে থাকো। তারপর তারা দুজন যখন বাসায় আসে তখন লিনা একটি ছবি দেখে বলে, এটা তো আমার মাস্টারের ছবি, তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো? জিন বলে, এই পাগল মেয়ে, এটা তো আমার গ্র্যান্ডপার ছবি। লিনা বলে, তুমি মিথ্যে বলছো, আমি তার সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি আমাকে বলো তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো। তখন শ্যান জিনকে এক সাইডে নিয়ে বলে, এই মেয়ের কথা শুনে আমার তো মনে হচ্ছে হয়তো এই মেয়েটা পাগল, তা না হলে আমরা দুজন পাগল। যাই হোক, তারপর লিনাকে নতুন কাপড় দেওয়া হয়। এগুলো পরে লিনা তাদেরকে এসে বলতে শুরু করে, এই কাপড়গুলো তো ছোট কেন? তোমরা কি এতটাই গরিব যে এত কম কাপড় দিয়ে জামা কাপড় বানিয়ে পরো?
জিন বলে, আরে ম্যাডাম, আপনি তো কাপড় ঠিকভাবে পরতেই জানেন না। ঠিক আছে, সমস্যা নেই, আসেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাপড়গুলো পরতে হয়। তারপর জিন যখন তাকে স্পর্শ করার চেষ্টা করে তখন লিনা তো তাকে দুই একটা ঘুষি মেরে দেয়। আর তার হাতে মার খেয়ে জিন বলে, তুমি আমাকে লকারের পাসওয়ার্ডটা বলে দাও, তাহলে আমি তোমাকে গ্র্যান্ডপার কাছে নিয়ে যাব। লিনা বলে, কিসের পাসওয়ার্ড? তুমি এসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তারা দুজন এখানে ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই জিনের ফ্রেন্ড এখানে চলে আসে আর তাদের দুজনের ঝগড়া থামায়। এখানে এসে সে জিনকে বলে, এখন আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তুমি কি ভুলে গিয়েছো ডক্টর কি বলেছিল? এখন এই মেয়েটাকে আমাদের খুশিতে রাখতে হবে, তাহলে তার স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। আর আমরা যদি এই কেসটা জিততে চাই তাহলে আমাদের এটাই করতে হবে। জিন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আসলে এভাবে চিন্তা করে দেখিনি। তারপর সে তার ফ্রেন্ডকে বলে, যতদিন না পর্যন্ত এই মেয়েটার স্মৃতিশক্তি ফিরে আসবে ততদিন আমি তাকে আমার সাথেই রাখবো। তারপরে জিন লিনাকে বলে, তুমি এখানে এসেছো কিভাবে? লিনা বলে, সেকেন্ড মাস্টার আমাকে মারতে চেয়েছিল, তখন আমি সেখানে একটা বক্স পেয়েছিলাম, ওই বক্সটা খোলার সাথে সাথে আমি এখানে এসে পড়েছি। জিন বলে, এভাবে কি কেউ এখানে আসতে পারে? যাই হোক, এসব কথা বাদ দাও, এখন শুনো, তুমি যদি এখানে শান্তিতে থাকতে চাও তাহলে কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে। এই বলে সে লিনাকে তার জন্য পানি আনতে বলে। লিনা বলে, আচ্ছা বস, আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসছি। এই বলে লিনা তো বাথরুমের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ পর জিন কমর থেকে শব্দ শুনতে পায়, এই জন্য সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দেখে লিনা তো কমর থেকে পানি নিচ্ছে। ঠিক তখনই লিনা তাকে বলে, এই নেন বস, আমি আপনার জন্য পানি নিয়েছি। এদিকে জিনের তো গ্লাসটা দেখে বমি আসতে শুরু হয়। সে মগটা ডাস্টবিনে ফেলে দেয় আর লিনাকে বলে, পাগল মেয়ে, তোমার জন্য আমার এত দামি মগটা নষ্ট হয়ে গেল। লিনা বলে, সরি, আমি তো ভেবেছিলাম তোমরা এখান থেকে নিয়ে পানি খাও। আচ্ছা, এখন তুমি নিজেই গিয়ে পানি খেয়ে নাও। তারপর জিন যখন রুমে আসে তখন জানালার পর্দাগুলো নিজে নিজেই খুলে যায়, যা দেখে লিনা বলে, এই বাসাটা তো দেখছি অনেক বেশি স্মার্ট। আসলে এই পুরো বাড়িটাই অটোমেটিক কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করা ছিল। এদিকে লিনা তো এসব আধুনিক বিষয়গুলো দেখে তালি বাজিয়ে বলে, কি মজা কি মজা, এখানে সবকিছু কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যাই হোক, তার পরের দিন যখন জিন তার জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসে তখন লিনা ভাবতে থাকে এটা দিয়ে হয়তো সে তার চুল কেটে দিবে, এই জন্য সে দৌড়াতে থাকে। আর এভাবেই কিছুদিন কেটে যায়। এখানে লিনার তো ভালোই লাগছিল, কিন্তু বেচারা জিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ লিনার প্রতিটা কর্মকাণ্ডে সে অনেক বেশি বিরক্ত ছিল। এই জন্য সে তার ফ্রেন্ডকে কল দিয়ে বলে, ভাই, এই মেয়েটা যদি আমার কাছে আর কিছুদিন থাকে তাহলে আমি পুরোপুরি পাগল হয়ে যাব। যাই হোক, পরদিন সকালে জিনের বাসায় একটি মেয়ে আসে আর এই মেয়েটার নাম ছিল জুই। এখানে লিনা তাকে দেখে ভাবে এই মেয়েটা হয়তো জিনকে পটাতে চায়, কিন্তু আমি তাকে কিছুতে এটা করতে দিব না। যেভাবেই হোক আমি মেয়েটাকে এখান থেকে ভাগিয়ে দিব। এখানে জুয়ের ছোট ছোট জামা কাপড় দেখে লিনা বলে, তুমি আবার কোন জায়গা থেকে এসেছো? আমার তো মনে হয় নিশ্চয় তুমি অনেক বেশি গরিব, এই জন্য তোমার জামা কাপড় এত ছোট ছোট। জুই বলে, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি জিনের গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে বুঝে শুনে কথা বলো। লিনা বলে, আমি তো ভাবতেই পারিনি জিনের পছন্দ এতটা খারাপ, সে কিভাবে তোমার মতো একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানালো। জুই বলে, আমি বুঝতে পারছি তুমি এখানে কেন এসেছো, আর তুমি এখন তোমার ড্রামাগুলো বন্ধ করো। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের দিকে একদম নজর দেওয়ার চেষ্টা করবে না। এখানে জুই তো তাকে আরো অনেকগুলো কথা শোনায়। এসব কিছু শুনে লিনা তাকে একটি থাপ্পড় মেরে বলে, তুমি আমার সাথে বুঝে শুনে কথা বলবে, ঠিক আছে? জুইও তখন চুপ থাকে না, এজন্য তারা দুজন এখানে মারামারি শুরু করে দেয়। কিন্তু লিনা তো মারামারিতে এক্সপার্ট ছিল, এই জন্য জুইয়ের অবস্থা সে খারাপ করে দেয়। এদিকে ঠিক তখনই জিন এখানে চলে আসে। তখন সে কান্না করতে করতে বলে, এই মেয়েটা আমাকে অনেক খারাপ ভাবে মেরেছে, আমি তাকে তেমন কিছুই বলিনি। জিন বলে, আচ্ছা সমস্যা নেই, এখন তুমি চলে যাও, তোমার যদি কোনো দরকারি কাজ থাকে তখনই তুমি এখানে আসবে। এই বলে জিন লিনার হাত ধরে তাকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। এদিকে এসব কিছু দেখে জুই তো অনেক রেগে যায় আর নিজেই নিজেকে বলতে থাকে, লিনার বাচ্চা, আমি তোকে ছাড়বো না। তারপর রাতের বেলা লিনা না বুঝে ড্রিঙ্কস খেয়ে ফেলে, এই জন্য সে অনেকটাই মাতাল হয়ে পড়ে। এই জন্য সে মাতাল অবস্থায় জিনের কাছ থেকে অনুমতি না নিয়ে বাথরুমে ঢুকে পড়ে, যা দেখে জিন বলে, তোমার কি কোনো লজ্জা নেই? তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। লিনা বলে, আমি এভাবে যাব না, আমাকে এখনই আমার মাস্টারের কাছে নিয়ে যাও। এখানে লিনা তো জিনকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, এই জন্য জিন বলে,
আচ্ছা সমস্যা নেই, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু এখন তুমি দয়া করে এখান থেকে চলে যাও। লিনা বলে ঠিক আছে, ভালো হয়েছে আজকে তুমি রাজি হয়েছো, তা না হলে আজকে আমি তোমার অবস্থা অনেক খারাপ করে দিতাম। আর হ্যাঁ, তুমি কিন্তু তোমার কথা ভুলে যেও না। এই বলে সেখান থেকে চলে যায়। আর তাকে এখান থেকে চলে যেতে দেখে জিন যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলে। যাই হোক, তারপর জিন তার কথা মতো পরের দিন সকালে লিনাকে নিয়ে হসপিটালে চলে আসে। এখানে গ্র্যান্ডপা অসুস্থ অবস্থায় ছিল। লিনা যখন তাকে এই অবস্থায় দেখে তখন সে অনেক কান্না করতে শুরু করে আর বলে, মাস্টার জি, আপনার কি হয়েছে? কি আপনার এই অবস্থা করেছেন? একবার আমাকে বলুন, আমি তাকে একদম মেরে ফেলবো। জিন তো তার এসব পাগলামি দেখে বলে, এখানে আস্তে আস্তে কান্না করো, এটা তো হসপিটাল। লিনা তখন বলে, আরে বলো, হসপিটালে তো মানুষ কান্না করবে। তারপর জিন তার এসব পাগলামি দেখে জোর করে তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু লিনা তো বাইরে এসে আরো বেশি করে কান্না করছিল, যা দেখে সেখানে থাকা সবাই তাদেরকেই দেখছিল আর বলছিল, এই লোকটা কতটা খারাপ, কোনো কারণ ছাড়াই সে পাবলিক প্লেসে এই মেয়েটাকে কান্না করাচ্ছে। লিনা তো এখানে থাকা মানুষের কথাগুলো শুনে আরো বেশি করে কান্না করতে শুরু করে, যা দেখে বেচারা জিন অনেক বাজেভাবে ফেসে যায়। আর সে লোকজনের হাত থেকে মার খাওয়ার আগেই তাড়াতাড়ি করে লিনাকে নিয়ে বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসেও লিনা অনেক কান্না করছিল। এই জন্য জিন বলে, এখন দয়া করে তুমি তোমার কান্না থামাও। লিনা বলে, তাহলে আমাকে বলো, মাস্টারজির এই অবস্থা কে করলো? জিন বলে, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 7 বছর ধরে সে কোমাতে আছে। তখনই লিনার মনে পড়ে 7 বছর আগে তার মাস্টার তাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপরে সে জিনকে বলে, মাস্টারজি যদি তোমার গ্র্যান্ডপা হয় তাহলে তুমি তার জন্য একবারও কান্না করলে না কেন? আর তুমি তাকে হসপিটালে কেন ভর্তি করিয়েছো? জিন বলে, দেখো, সে আমার গ্র্যান্ডপা, আমার দায়িত্ব তাকে হসপিটালে ভর্তি করানো, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। তারপর আমরা দেখতে পাই জুই জিনের সাথে দেখা করতে চলে আসে। এখানে এসে সে লিনাকে সরাসরি বলে, দেখো, আমি ওই দিন না বুঝে তোমার সাথে এরকম ব্যবহার করেছিলাম, কিন্তু এখন থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো। লিনা বলে, কোনো সমস্যা নেই, যখন মাস্টার ভালো হয়ে যাবে তখন আমি তার সাথে আমাদের গ্রামে চলে যাব, তারপর আমরা আর কখনোই দেখা করতে পারবো না। জুই বলে, এটা তো অনেক ভালো কথা, আমি দোয়া করি তোমার মাস্টারজি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর জিন জুইকে বলে, এখন তুমি এখান থেকে চলে যাও, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যাব। জুই বলে, আচ্ছা, তুমি এখন মিটিং এ যাও, ততক্ষণ আমি লিনাকে এই শহরটা ঘুরিয়ে দেখাই। জুই তো এখানে লিনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সব পরিকল্পনা করে এসেছিল। যাই হোক, তারপর তারা যখন বাইরে ঘুরতে আসে তখন জুই তার সব ফ্রেন্ডদেরকে বলে, তোমরা তো জানোই আমরা এখন এই মেয়েটার সাথে কি করব। এদিকে লিনা তো এই শহরের কিছুই চিনতো না, সে বুঝতেও পারে না তার সাথে কি হতে যাচ্ছে। তারপর জুই লিনাকে একটি শপিং মলে নিয়ে আসে। এখানে এসে সে লিনাকে একটি অদ্ভুত ড্রেস পরতে দেয় আর বলে, এই ড্রেসটা তোমাকে অনেক ভালো লাগবে। এখানে লিনা তো জুয়ের সব কথাগুলো বিশ্বাস করছিল, এই জন্য সে কোনো কিছু চিন্তা না করে এই ড্রেসটা পরে আসে। তারপর জুই তাকে বলে, লজ্জা পেও না, এখন সবাই এগুলোই পরে। এই বলে সে লিনাকে নিয়ে একটি বারে চলে আসে। এখানে থাকা সব ছেলেরা তো লিনার দিকে অনেক খারাপ ভাবে দেখছিল, এই জন্য সে জুইকে বলে, এখানে থাকা সব ছেলেরা আমাকে এভাবে কেন দেখছে? জুই বলে, আরে তুমি কি বলদ নাকি, তারা তো তোমাকে এভাবেই দেখবে, কারণ তুমি তো এখানে সবচেয়ে স্পেশাল গেস্ট। আর তুমি কি তোমার মাস্টারজিকে সুস্থ করতে চাও না? তুমি যদি তাকে সুস্থ করতে চাও তাহলে কিন্তু তোমার এখানে 24 ঘন্টা থাকতে হবে। তারপর জুই লিনাকে অনেকগুলো ড্রিঙ্কস করিয়ে দেয়, যার ফলে সে মাতাল হয়ে যায়। আর এই সুযোগে জুই তাকে কিছু খারাপ ছেলেদের হাতে তুলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিন লিনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ লিনা এখনো বাসায় আসেনি। এদিকে জুই যখন এখানে আসে তখন সে জুইকে লিনার কথা জিজ্ঞাসা করলে সে অনেকগুলো মিথ্যা কথা বানিয়ে বলে, কিন্তু জিন বুঝতে পারে সে জুইয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু করেছে, এজন্য সে লিনাকে খোঁজার জন্য সাথে সাথেই বেরিয়ে পড়ে। আর সে লিনাকে খুঁজতে খুঁজতে একটি হোটেল রুমে চলে আসে। আর এই ছেলেগুলো লিনার সাথে কিছু করার আগে জিন চলে এসেছিল। তারপর সে লিনাকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে। এখানে জিনের ফ্রেন্ড তাকে বলে, আমি সব জায়গায় এই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমি কোথাও তার কোনো ডকুমেন্ট পাইনি, এমনকি এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ টেস্টও করিয়েছি, এগুলো দিয়ে আমি কিছুই বের করতে পারিনি। তাছাড়া এই মেয়েটা সম্পর্কে কেউ কিছুই জানে না, আমি বুঝতে পারছি না সে এখানে কিভাবে আসলো। তারপর আমরা দেখতে পাই লিনা ঘুমের ভিতরে জিনকে বলতে শুরু করে, আমার দ্বিতীয় মাস্টার অনেক বড় একটা ধোঁকাবাজ, সে আমাকে মেরে ফেলতে চায়, হয়তো সে আমার মাস্টারজিকেও ঘুমাতে পাঠিয়েছে, আমাকে সাহায্য করার মতো কেউই নেই, এখন আমার কি হবে? এমনকি আমি তো একজন লয়ারের সাথে আছি, কিন্তু সেও সবসময় আমাকে বকাঝকা করে, সে তো আমার কোনো কথা বিশ্বাসই করে না, বরং সে আমাকে পাগল মনে করে।
এসব বলে লিনা তো এখানে অনেক ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। এভাবে সে তার ভিতরে থাকা সব কথা জিনকে বলে দেয়। কিন্তু মেয়েটাকে এভাবে কান্না করতে দেখেও জিনের ভিতরে তার প্রতি কোনো মায়া কাজ করে না। সে নিজেকে বলতে শুরু করে, এই মেয়েটাকে বিশ্বাস করো না, সে হয়তো মিস্টার চ্যানের এজেন্ট। তোমার এখন শুধুমাত্র পাসওয়ার্ডের দরকার। যাই হোক, পরদিন সকালে লিনা ঘুম থেকে উঠে দেখে জিন তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। এখানে সে লিনাকে বলে, এই মোবাইলটা তোমার কাছে রাখো, কোনো সমস্যা হলে তুমি এটার মাধ্যমে আমাকে কল দিতে পারবে। লিনা বলে, গতকাল রাতের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সেখানে ঠিকমতো না আসতে তাহলে হয়তোবা ছেলেগুলো আমার সাথে অনেক বাজে কিছু করে ফেলতে পারতো। এই জন্য আজকে থেকে আমরা দুজন অনেক ভালো বন্ধু। আর হ্যাঁ, আমার মাস্টারজির কি অবস্থা? জিন বলে, ভয় পেও না, অনেক ভালো প্রফেশনাল ডক্টর গ্র্যান্ডপার চিকিৎসা করছে, সে অবশ্যই ঠিক হয়ে যাবে। লিনা বলে, আচ্ছা তুমি আমার একটা কথা শোনো, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমাকে অনেক সাহায্য করেছো, তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। জিন বলে, তুমি দয়া করে আমার লকারটি খুলে দাও, তারপর তুমি এখান থেকে চলে যাও। লিনা ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব, আমি তো লকার সম্পর্কে কিছুই জানি না। তার এসব কথা শুনে জিন রুম থেকে চলে যায়। তখনই লিনা ওই লকারটি খোলার চেষ্টা করে, কিন্তু লকারটি টাচ করার সাথে সাথে সাইরেন বাজতে শুরু করে। এসব কারণে লিনা তো অনেক ভয় পেয়ে যায়। তখনই জিন তার কাছে আসে আর লিনা তো ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে, যার ফলে তারা অনেক ক্লোজে চলে আসে। যাই হোক, রাতের বেলা জিন ভাবতে থাকে, লিনাকে যদি মাস্টার চ্যান পাঠাতো তাহলে তো সে কখনোই ওই বক্সটা খোলার চেষ্টা করতো না। আর দ্বিতীয় কথা হলো, সে যদি স্পাই হতো তাহলে তো সে আমার গ্র্যান্ডপাকে নিয়ে এত চিন্তা করতো না। এখানে সে ভাবতে শুরু করে, এই মেয়েটা আসলেই কে, সে কি সত্যি সত্যি টাইম টেবিল করে এখানে এসেছে। তখনই তার ফ্রেন্ড এসে বলে, একটা ঝামেলা হয়েছে, তুমি এখনই তাড়াতাড়ি এই লাইভটা দেখো। তখনই সে দেখতে পায় জুই লাইভ করে সবাইকে বলেছিল আমি জিনের বেস্ট ফ্রেন্ড, এমনকি আমি তো তার সব গোপন কেস সম্পর্কেও জানি। এই লাইভটা দেখে জিন ভাবতে থাকে, এই মেয়েটা কিভাবে এসব কিছু জানলো। তার ফ্রেন্ড তাকে বলে, গতকাল রাতে সে লিনার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, আর সে আজকে আমাদের সাথে খারাপ কাজ করলো। আমি তো বুঝতে পারছি না সে এসব কিছু কেন করছে, এই মেয়েটা আসলে কি চায়। এই জন্য জিন জুয়ের বাসায় চলে আসে। এখানে তার চেহারা দেখে আমরা বুঝতে পারি তার মুডটা অনেক খারাপ ছিল। তারপর সে অনেক রেগে জুইকে বলে, তুমি এসব কেন করলে? জুই বলে, আমি ইচ্ছে করে এসব কিছু করিনি, লিনা জোর করে আমাকে দিয়ে এসব কিছু করিয়েছে। তুমি এখনো বুঝতে পারছো না কেন? সে কিন্তু একদমই ভালো মেয়ে না, সে তোমাকে বলদ বানাচ্ছে। আমার তো মনে হয় এই মেয়েটাই মিস্টার চ্যানের এজেন্ট। তারপর সে জিনকে মোবাইল থেকে একটা ভিডিও দেখায়, যা দেখার পর জিন তো অনেক রেগে যায়। তারপর জিন লিনার কাছে এসে বলে, অনেকদিন ধরে তোমার নাটক দেখছি, এখন তুমি আমাকে বলো কে তোমাকে এখানে পাঠিয়েছে, তুমি আমার থেকে কি চাও? আজকে তোমাকে সব সত্যি বলতেই হবে। তখন এখানে কিছু গুন্ডা চলে আসে। লাইভের মাধ্যমে জুই জিনের বাসার ঠিকানা দিয়ে দিয়েছিল, এই কারণে চ্যানেল লোকেরা তাকে এখানে মারতে চলে আসে। এখানে চ্যান তো তাদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই লিনা জিনকে এক সাইডে রেখে গুন্ডাদের সাথে মারামারি করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে একটা লোক জিনের গলায় ছুরি ধরে বলে, তুমি মারামারি বন্ধ করো, তা না হলে আমি কিন্তু জিনকে মেরে ফেলবো। জিন বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, সে আমার কিছুই করতে পারবে না। কিন্তু জিনকে এই অবস্থায় দেখে লিনার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সে বলতে থাকে, আমি তো জিনজুকে বাঁচাতে পারিনি, কিন্তু আমি তোমাকে মরতে দিব না। এই বলে সে ক্যারাতে স্টাইলে একটি বাদাম দিয়ে গুন্ডাকে আঘাত করে, যার ফলে গুন্ডারা তাদেরকে কিছুই করতে পারে না। তারপর লিনা গুন্ডাদেরকে মেরে চ্যানেল সম্পর্কে সব তথ্য জেনে নেয়। আর তখনই আমরা জানতে পারি আসলে এই সবকিছু লিনার প্ল্যানই ছিল, কারণ সে চাইছিল জিনের শত্রুরা যেন তার বাসায় আসে। আর তখন আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানতে পারি লিনা যখন চ্যানেল সম্পর্কে জানতে পারে তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। এই জন্য সে জুয়ের সাথে দেখা করে বলে, আমি তোমাকে যেরকম ভাবে করতে পারবো তোমাকে সেরকম ভাবেই করতে হবে। জুই তো তাকে আগে থেকে ভয় পেত, এই জন্য সে তার কথা মতো সবকিছু করে। আর লাইভে এসে জিনের ঠিকানাটা বলে দেয়, আর ঠিকানা পেয়ে চ্যানেল লোকজন জিনকে মেরে ফেলতে আসে। আর এই সুযোগে লিনা তাদেরকে মেরে উল্টো তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু জেনে নেয়। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে জিন লিনাকে বলে, তাহলে এই সবকিছু তোমার পরিকল্পনা ছিল, যাক তুমি যা করেছো সেটা অনেক ভালো হয়েছে। এখন আমি তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়ে গিয়েছি, এই কারণে আমার কেসটা আরো বেশি শক্তিশালী হবে। তখনই লিনার কাছে জুয়ের কল আসে। জুই লিনাকে বলে, এখন তুমি তোমার প্রমিস পূরণ করো, তুমি যেরকম বলেছিলে আমি তো ওইরকম ভাবেই সবকিছু করেছি, তুমি এখন জিনের থেকে দূরে চলে যাও। লিনা বলে, স্বপ্ন দেখা ছেড়ে দাও, আমি কোথাও যাব না, আমাদের এই কেসের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এজন্য আমার এখন জিনের সাথেই থাকতে হবে। এই বলে সে ফোনটা কেটে দেয়। এর মানে হলো লিনা জুইকে বলদ বানিয়েছে। যাই হোক, তারপর জিন বলে,
জুই কিন্তু আমার গার্লফ্রেন্ড না। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি আমাকে অনেক সাহায্য করলে। এখন তুমি আমাকে বলো, আমি তোমার জন্য কি করতে পারি? লিনা বলে, আমার মাস্টার জি এখনো ঘুমায় আছে, আমি শুধুমাত্র তাকে সুস্থ দেখতে চাই। জিন বলে,